প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এ দাবি করেন তিনি। বলেন, বিএনপির ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে। সব ঠিক থাকলে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া সম্ভব। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই। এছাড়া জাতীয় নির্বাচন নিয়ে প্রায় সব দলই একমত। এ সময় এসব বিষয়ে সরকার নিরপেক্ষতা বজায় রাখবে বলেও আশা করেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অথবা প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে প্রেসকে কিছু জানানো হবে, কি বিষয়ে আলাপ হলো, কি বিষয়ে বৈঠক হলো। সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদার দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলায় তাকে এ রিমান্ড দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুক্রবার এই আদেশ দেন। 4 দিনের রিমান্ড শেষে ফের রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য আদালতে আনা হয় সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে। রাষ্ট্রদ্রোহিতা ও প্রহসনের নির্বাচনের অভিযোগে ফের 10 দিনের রিমান্ড চায় পুলিশ। পুলিশ পাহারায় শুক্রবার বেলা 2:30টার দিকে আসামিকে আদালতে তোলা হয়। আদালতকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সাবেক সিইসি নুরুল হুদা প্রহসনের পাতানো নির্বাচন করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। ভোট রাতে করেছেন, তার সঙ্গে তার কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন, নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে, সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। তবে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন চান। রাষ্ট্রদ্রোহ সহ নতুন করে 3টি ধারা যুক্ত করা আইনত ঠিক হয়নি বলে দাবি করেন। ওই ধারাতে তো ওনাকে আটকায় রাখার আইনগত কোনো সুযোগ ছিল না বা এখনো নাই আমরা মনে করছি। আমাদের আসামি পক্ষ থেকে আমরা বলার চেষ্টা করেছি, আমরা বলেছি বিজ্ঞ আদালতকে যে এই ধারা এই আসামি নুরুল হুদার জন্য লাই করে না। এদিকে একই মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল 3 দিনের রিমান্ডে রয়েছেন। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা হাসিনার লোকজন বিএনপিকে বিতর্কিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি দাবি করেন, এনবিআরের আন্দোলনে বিএনপির কেউ নেই। আর লন্ডন বৈঠকের পর নির্বাচন নিয়ে জনমনে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার সকালে রাজধানী নয়াপল্টনে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন সংস্কার সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। রিজভী বলেন, প্রশাসনের মধ্যে শেখ হাসিনার লোক ঘাপটি মেরে আছে, তারা বিএনপিকে বিতর্কিত করছে। এনবিআর অফিসে যারা বিএনপির নাম ভাঙাচ্ছেন তারা কেউ দলের কর্মী নন বলে দাবি করেন তিনি। সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। রিজভী আরও বলেন, বিগত সরকারের সব কার্যক্রমই ছিল অবৈধ। দেশি গণতন্ত্র প্রতিষ্ঠায় বর্তমান সরকারকে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। আমরা তাদের উদ্যোগ, ভূমিকা, বিশেষ করে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করেছেন। অন্যান্য যেগুলো ভালো কাজ, সমস্ত ভালো কাজের আমরা সমর্থন করছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক জনমনে যে আকাঙ্ক্ষা তৈরি করেছে, রোজার আগে নির্বাচন দিয়ে তা পূরণ করবে সরকার। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনি হয়তোবা আপনার কমিটমেন্ট ইনশাল্লাহ ঠিক থাকবে, রোজার আগে দেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের প্রস্তুতি নিশ্চয়ই সরকার গ্রহণ করছেন। আমরাও আশাবাদী আজকে হাসিনা পরবর্তী নির্বাচিত সরকারকে শিক্ষা ব্যবস্থা আধুনিক করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সবার একটি আশা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশে ডেঙ্গুতে একদিনে 2 জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট 40 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টার মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন আক্রান্ত 159 জন। এর মধ্যে বরিশাল বিভাগে 107 জন। এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি 9222 জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, দেশের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে 2064 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। ডেঙ্গু আর করোনার মতোই উপসর্গ চিকুনগুনিয়ার। কিছু ক্ষেত্রে অস্থিসন্ধির ব্যথা ও শরীরে র্যাশ দেখে পার্থক্য করা যায়। এই পার্থক্য দেখেই রোগটির চিকিৎসা দিচ্ছেন চট্টগ্রামের ডাক্তাররা। কারণ চিকুনগুনিয়া শনাক্তে RT-PCR টেস্টের সুযোগ নেই সেখানে। বর্ষায় এডিস মশার বিস্তার বেড়ে যাওয়ায় এ রোগ বাড়ছে বলে ধারণা চিকিৎসকদের। ডেঙ্গুর ভাইরাস বহনকারী এডিস মশার মাধ্যমে ছড়ায় চিকুনগুনিয়া। করোনা আর ডেঙ্গুর মতোই উপসর্গ, তাই ধরা পড়ে দেরিতে। চট্টগ্রামের তীব্র জ্বরে ভোগা রোগীদের শরীরে র্যাশ আর অস্থিসন্ধিতে ব্যথা দেখে চিকুনগুনিয়া ধারণা করছেন চিকিৎসকরা। যারা চিকুনগুনিয়া নিয়ে আসছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে জ্বর এবং তীব্র শারীরিক ব্যথা, গিরায় গিরায় ব্যথা এবং পরবর্তীতে তাদের র্যাশ নিয়ে তারা আসছেন। এসব লক্ষণ থেকে চিকুনগুনিয়া আমরা ধারণা করি। এই রোগ শনাক্তে অ্যান্টিবডি পরীক্ষা হয় চট্টগ্রামে, তবে এতে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। করতে হয় RT-PCR টেস্ট, যা শুধু রাজধানীতেই আছে। আইসিটি মেথডের একটা লিমিটেশন হচ্ছে যখন অ্যাকিউট ফেস ইনফেকশন এবং আর্লি স্টেজ থাকে, লো ভাইরাল লোডের কারণে অনেক সময় আইসিটি মেথড সেটা শনাক্ত করতে পারে না। সো এটার জন্যই মোর স্পেসিফিক এবং মোর সেন্সিটিভ টেস্ট হচ্ছে RT-PCR মেথড। যখন আমরা RT-PCR মেথডে করব, শনাক্তের কাজ শুরু করব, আশা করি সেই সংখ্যাটা কেটে যাবে। ঢাকায় সরকারি 3টি ল্যাবে RT-PCR টেস্টে 153 জনের চিকুনগুনিয়া শনাক্ত হয় চলতি বছরের মে মাস পর্যন্ত। পরীক্ষার ব্যবস্থা না থাকায় চট্টগ্রামের রোগীদের পরিসংখ্যান নেই সিভিল সার্জন কার্যালয়ে। র্যাপিডলি চিকুনগুনিয়াকে যেটা আমরা ডায়াগনোজ করতে পারি, কোভিডের RT-PCR, কোভিডের রেপিডেন্টের টেস্ট, বিভিন্ন পরীক্ষার পাশাপাশি যাতে চিকুনগুনিয়া টেস্টও অ্যাভেলেবেল করা যায়, আমি এটা আমাদের সরকার মহলের সাথে কথা বলে আমরা ব্যবস্থা করার চেষ্টা করব। এই রোগ ঠেকাতে বিভিন্ন সংস্থার সমন্বিত মশা নিধন কার্যক্রমের তাগিদ দিয়েছেন কীটতত্ত্ববিদরা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আঞ্জেরা বেগমের আহাজারি কিছুতেই থামছে না। মিরপুর টেকনিক্যাল মোড়ে এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসের ধাক্কায় ছোট ছেলেকে হারিয়ে এই কান্না। শুক্রবার দুপুরে মিরপুর টেকনিক্যাল মোড়ে বাসটি সড়ক বিভাজকে উঠে গেলে নিহত হয় আনিস। এ সময় আহত হয় আরেক পথচারী। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। দুই ছেলের মধ্যে ছোট আনিসের প্রতি স্নেহ একটু বেশি ছিল মা আঞ্জেরা বেগমের। সন্তানের এমন আকস্মিক চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না তিনি। আহাজারি থামছে না কিছুতেই। 18 বছরের আনিসের পড়াশোনায় মন না থাকলেও কাজ করে বড় হওয়ার প্রবল ইচ্ছে ছিল, কিন্তু বাসের বেপরোয়া গতি কেড়ে নিল সেই স্বপ্ন। ছেলের মৃত্যুর খবর পেয়ে পাবনা সদরের শিবরামপুর থেকে ছুটে আসেন মা। গ্রামের থেকে ঢাকায় আসছিল, ঢাকায় আসার সময় বাসের থেকে নেমে রোডের সাইডে দাঁড়াইছিল। এমন তো অবস্থায় একটা এসবি বাস অনেক দ্রুত এসে নিয়ন্ত্রণ হারিয়ে আমার ভাইকে আহত করে আমার ভাই মারা গেছে। রাস্তা পার হয়ে যাচ্ছিল, বাসটা নিজেকে বাঁচানোর জন্য আমার ছেলে গারফাত দিয়ে উঠাই দিয়ে নিজেরা আসছে। এই তো আমি বিচার চাই। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের আগে ফাঁকা রাস্তায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস আইল্যান্ডের উপরে উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে। তো এখানে দুইজন লোক ছিল, একজন দৌড়ে বেঁচে গেছে আর একজন নাকি চাকার তলে পড়ে গেছে। আর একজন মহিলা ছিল, উনি মাথায় আঘাত পেয়ে মাথা ফেটে গেছে। গাড়ি ব্রেক ফিল হয়েছে, ব্রেক ফিল চাকাটা এন্ডি উঠে দিয়েছে, উঠে দেওয়ার পরে একটা মারা গেছে আর একজন আহত হয়েছে। গাড়িটা হঠাৎ ব্রেক করে ওদের উপর দিয়ে উঠাই দিছে, উঠাই দেওয়ার পরে একজন স্যার চাকার নিচে চলে গেছে, আর একজন আমার সামনে বাড়ি খেয়ে পড়ে গেছে। বাস নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন টেকনিক্যাল মোড়ে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা। উপরে উঠে গেল, যে উপরে যে পথচারী ছিল, পথচারীটা গাড়ির নিচে পড়ছে, আর সাইডে একজন লোক গাড়ির নিচে পড়ে গেছে। মোটরসাইকেলে ছিল, মোটরসাইকেল চালাইতো, কিন্তু
ওই ভিতরে যা সবকিছু ছিল মানে ভাইয়া টাইয়া যা উপরে যা ছিল আইল্যান্ডের উপর সবগুলা ভাঙিয়া উপরে উঠছে। আনিসের মৃত্যুর ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেরিতে যাওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা সেই ছাত্রীর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। সকালে এ নিয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেয়া হয়। পোস্টে বলা হয়, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেছেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানেরও চেষ্টা চলছে। শিক্ষা উপদেষ্টা ওই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানান। গেল বৃহস্পতিবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। প্রথম দিনই রাজধানীর মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের এক পরীক্ষার্থী মায়ের অসুস্থতার কারণে সময় মতো পৌঁছাতে পারেননি। দেরি হওয়ায় তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরতরা। এ সময় ওই ছাত্রী কলেজ গেটের সামনে কান্নায় ভেঙে পড়েন। ব্যাংক খাতে খেলাপি ঋণ লাগামহীনভাবে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, পুনঃতফসিল করা ঋণের কিস্তি সময় মতো পরিশোধ না করা, খেলাপি ঋণের সুদ যোগ হওয়া সহ 5 কারণে খেলাপি বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, ঋণ দেওয়ার আগে যাচাই বাছাই করা এবং ঝুঁকিপূর্ণ খাতগুলোতে ঋণ দেওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি খেলাপিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। গেল আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকিং খাতের দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের চিত্র এখন প্রকাশ পাচ্ছে, যার কারণে খেলাপির পরিমাণ বাড়ছে প্রতি প্রান্তিকে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গত ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল 3,45,000 কোটি টাকা, যা মার্চ শেষে বেড়ে হয়েছে 4,20,000 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 24% বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, মেয়াদি ঋণ খেলাপির সময় পুনর্নির্ধারণ, বড় অঙ্কের ঋণ শ্রেণীকৃত হওয়া, চলতি ঋণ নবায়ন না হওয়া, পুনর্তফসিল করা ঋণের কিস্তি যথাসময়ে পরিশোধ না হওয়া এবং বিদ্যমান খেলাপি ঋণের ওপর সুদ যোগ হয়ে বেড়েছে খেলাপির পরিমাণ। ব্যাংকগুলো ডিউ ডিলিজেন্স ফলো করে ঋণ বিতরণ করেনি। তারা অনেক ঋণ বিতরণ করেছে তাদের পলিটিক্যালি মোটিভেটেড হয়ে, যদি সর্বদা ঋণ নিয়মাচার ফলো করেই তারা ঋণ বিতরণ করত, অনুমোদন করত এবং বিতরণের পর যদি সর্বদা সুপারভিশন করত, তবে এই পর্যায়ে কখনোই আসতো না। খেলাপি ঋণের 71% রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি 10টি ব্যাংকের। শীর্ষে রয়েছে জনতা ব্যাংক, যার খেলাপির পরিমাণ 70,845,000 কোটি টাকা। ইসলামী ব্যাংক 47,611 কোটি টাকা খেলাপি হয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রভাবের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ব্যাংকিং খাতে। খেলাপি ঋণ আদায়ের সমঝোতা সহ আইনি পদক্ষেপ নিচ্ছে ব্যাংকগুলো। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, বাট এমন একটা পর্যায়ে চলে গেছিল এদের ভিতরে যে টাকা অবধি দিতে হবে না, এই জিনিসটা যে তাদের ভিতরে ঢুকে গেছে, এইটা তাদের ওইখান থেকে ফিরে আনাটা তাদেরকে এখন তারা বুঝতে পারে। যখন কেস হচ্ছে, আমি কয়েকজন তো জেলেও গেছে, নামি বেনামি অনেক লোন নিয়ে রেখেছেন। কাজের বুয়ার নামে আপনি লোন নিয়েছেন, এই যে ইসলামী ব্যাংকে অনেকে তো ড্রাইভারের নামে লোন, কাজের বুয়ার নামে লোন, এরকম তো আছে। এমনকি লোক নিয়োগ দেওয়া হয়েছে এই কন্ডিশনে যে তোমার বেতন পাবা, সব ঠিক আছে, অফিসে আসতে হবে না, কিন্তু ন্যাশনাল আইডিটা আমি ব্যবহার করি। ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ গ্রহণ ও সরকারের সদিচ্ছা ছাড়া ব্যাংক খাত ঘুরে দাঁড়ানো কঠিন বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় চলছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রা। এ উপলক্ষে অনেক স্থানে বসেছে গ্রামীণ মেলাও। বিকেলে ঢাকার ধামরায়ে ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে হাজারো ভক্ত রথ টেনে মাধববাড়ি থেকে যাত্রাবাড়ি নিয়ে যায়। এর আগে সকালে গাজীপুর শহরের রথখোলায় হাজারো পুণ্যার্থী রথটানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এ উপলক্ষে আয়োজিত মেলায় নাগরদোলা সহ নানা পণ্যের পসরা নিয়ে বসেছে দোকানিরা। নেত্রকোনায় 9 দিনব্যাপী রথযাত্রা উপলক্ষে শহরের আখড়া মন্দিরে পূজা অর্চনা সহ নানা আয়োজন রয়েছে। রথযাত্রা উপলক্ষে কাঁসর, উলুধ্বনি ও ঢাকের বাদ্যে মুখরিত কুয়াকাটার মন্দির প্রাঙ্গণগুলো। বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজন রয়েছে রথযাত্রা উপলক্ষে। বাগেরহাটের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির রথযাত্রায় অংশ নেয় হাজারো ভক্ত।
যুদ্ধবিরতি চুক্তি ভেঙে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত 3টি এলাকায় হামলা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। আইডিএফ এর বিমান হামলায় 1 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 11 জন। হতাহতদের সবাই বেসামরিক নাগরিক। যদিও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি আইডিএফ এর। বৃহস্পতিবার লেবাননের আলাদা 2টি স্থানে ইসরায়েলি ড্রোন হামলায় 2 জন নিহত হয়। গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।